আমরা 5 তারিখে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, এটা একটা বৈশ্বিক ঘটনা। নিউ লিবারেল ইকোনমিক পলিসি সারা পৃথিবী ব্যাপী, পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটে নাই। এর আগে অকুপাই, ওয়াল স্ট্রিট, নানান রকম মুভমেন্ট দেখেছেন, এবং তৃতীয় বিশ্বে বহু জায়গায় আন্দোলন হয়েছে, এমনকি পাশের দেশ ভারতে হয়েছে, আফ্রিকাতে হয়েছে। কিন্তু এই প্রথম একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই ফরাসি বিপ্লবের পরে হতে খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এটা। কিন্তু কেন তরুণ ছাত্ররা এই ব্যাপারে অ্যাওয়ার না, সচেতন না, উপলব্ধি করতে পারছে না? এটা এখনো শুধুমাত্র তাদের আবেগের বিষয়। এর একটা বড় কারণ হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষার কিছু নাই। কারণ খেয়াল করুন, এই তরুণ ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয় থেকে শিখতে পারল না গণ অভ্যুত্থান কাকে বলে, অথচ এর আগে দুটা বাংলাদেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে। একটা 69-এর গণ অভ্যুত্থান, আর একটা হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান, মানে এরশাদ বিরোধী আন্দোলন। খুবই গুরুত্বপূর্ণ। 69-এর গণ অভ্যুত্থান আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে ঢুকিয়ে দিয়েছে, এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে এখানে কায়েম হয়েছে। যদি তাই হয়, যদি সত্যি সত্যি আমরা মনে করি 71 রানে মুক্তিযুদ্ধ করেছি, এবং এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে কোনো গবেষণা নাই কেন? এটা প্রশ্ন করুন। আপনারা ছাত্ররা কি এই প্রশ্ন তুলেছেন যারা গণ অভ্যুত্থান করেছেন? আচ্ছা বলুন দেখি, 69-এর গণ অভ্যুত্থানে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? গুরুত্বপূর্ণ নির্ধারক ভূমিকা রেখেছেন। আমার মনে হয় না তারা জানেন। আমি বোধহয় অবাক হব না যদি কেউ মাওলানা ভাসানীর নাম না জানেন। আমি আরও অবাক হব না, যেহেতু এই দেশে দীর্ঘকাল ছাত্রলীগ এই দেশে ছিল, তরুণ ছাত্ররা সিরাজুল আলম খানের নাম জানবে না। এটা অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। এটা কেন? এটা শিক্ষার অভাব, হীনমন্যতা। এবং সিরাজুল আলম খান খুব ভালো একটা কথা বলতেন, এটাকে তিনি বলতেন আভ্যন্তরীণ পরাধীনতা। আমরা মনের ভেতরে গোলাম হয়ে আছি। আমরা যে নতুন কিছু করতে পারি, আমরা যে ইতিহাস সৃষ্টি করতে পারি, এই ব্যাপারে আমাদের কোনো সজ্ঞান, কোনো রকম চেতনা নাই। ফলে আমরা কী করি, আমরা ওই যে বলে এখন থেকে সমালোচনা হচ্ছে তরুণদের বিরুদ্ধে, যেটা আমি অবশ্যই এটার প্রতিবাদ করি, কিন্তু সমালোচনাটা হয় যে এটা একটা মব হয়েছিল, গণ অভ্যুত্থান হয়নি। খেয়াল করেছেন অল্প 1 বছরের মধ্যে কিন্তু বয়ান বদলে যাচ্ছে। 1 বছরের মধ্যে কিন্তু তরুণদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয়েছে যে তারা আসলে এরা মব করেছে। এই তরুণরা শুধুমাত্র মব করে ক্ষান্ত হয় নাই, ওরা কি হাঁসের মাংস খায়। খুব দুঃখজনক ঘটনা। এই যে পতনটা দ্রুত বেগে ঘটলো, গণ অভ্যুত্থান আমাদের চিন্তায় কোনো প্রকার নাড়া দিল না যে কেন আমরা 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে 8 তারিখে আবারও শেখ হাসিনার রাষ্ট্র কায়েম করলাম। এই ব্যাপারে কোনো প্রকার সচেতনতা তরুণদের মধ্যে নাই, আত্মসমালোচনা নাই। এটা খুবই 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 দুঃখজনক ঘটনা। কেন করলাম, কি কেন ঘটনাটা ঘটলো? এবং তাদের কোনো হুঁশিয়ারিও নাই যে যদি এই শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সংবিধান কায়েম থাকে এবং সেনা সমর্থিত অবৈধ উপদেষ্টা সরকার কায়েম থাকে, এবং যদি নির্বাচনও হয়, শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী, প্রত্যেকেই কিন্তু ফাঁসির দড়িতে ঝুলবে। এই সিম্পল অনুমানটুকু, সিম্পল বোধটুকু ছাত্র নেতাদের মধ্যে নাই, ছাত্রদের মধ্যে নাই। এবং এরা শুনে নাই ছাত্ররা গণসার্বভৌমত্ব কাকে বলে, কি করে গণসার্বভৌমত্ব কায়েম হয়, কি করে গণ অভ্যুত্থানের পরে গাঠনিক মুহূর্ত আসে, কি করে গাঠনিক মুহূর্ত হলে পরপরই একটা কনস্টিটিউটিং প্রসেস, একটা গাঠনিক প্রক্রিয়া শুরু হয়, যে গাঠনিক প্রক্রিয়ার নাম হচ্ছে গঠনতন্ত্র প্রণয়ন। এটা কি করে হতে পারে আমাকে বুঝিয়ে বলেন। যে কলোনিয়াল আমলের কনস্টিটিউশনের বাংলা হচ্ছে সংবিধান, এখনো ছাত্ররা সংবিধান শব্দটা ব্যবহার করে। এটা করে গোলামেরাই ভাষা ব্যবহার করে, জনগণ সংবিধান শব্দ ব্যবহার করে না। জনগণ ব্যবহার করে গঠনতন্ত্র, যে গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে।
গণ অভ্যুত্থান তারা নিজেরাই করেছে, গঠনতন্ত্র তারা নিজেরাই প্রণয়ন করবে। সে গঠনতন্ত্র প্রণয়ন করবার হিম্মত আমরা কেন 8 তারিখে তাদের মধ্যে দেখি নাই? কেন আমরা দেখি নাই যে রাজু ভাস্কর্যের সামনে অথবা শহীদ মিনারের সামনে এই তরুণ ছাত্ররা এই আঙ্গুল তুলে বলতো, আজ থেকে আমরা দেশের ক্ষমতা গ্রহণ করলাম, আজ থেকে আমাদের আদেশের বলে সারা দেশ পরিচালিত হবে? এই হিম্মতটুকু কেন আসে নাই? আমাকে বুঝিয়ে বলেন। আমার অনেক বয়স হয়েছে, আমার বয়স 79 বছর। আপনারা তরুণ, 23 বছর বুকের রক্ত দিয়েছেন, আপনারা শহীদ হয়েছেন। আমাকে বুঝিয়ে বলেন, আমাকে জবাবদিহি করতে হবে, মরবার আগে শুনতে চাই, কেন আপনারা এটা করেন নাই? এর যে মূল্য আপনাদেরকে আগামী দিনে দিতে হবে, এটারও কোনো ধারণা আপনাদের মধ্যে নাই। আমি এতগুলো বক্তব্য শুনেছি, সকলকে ভালোবাসি, কোনো ধারণা নেই যে ডাকসু ইলেকশন কত গুরুত্বপূর্ণ। কারণ 8 তারিখে একটা সাংবিধানিক বিপ্লব হয়েছে। কনস্টিটিউশনের নামে ছাত্রদেরকে, ছাত্র তরুণদেরকে, ছাত্র তরুণ সৈনিকদেরকে পরাস্ত করা হয়েছে। তারা যে গণ অভ্যুত্থান করেছে, সে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে শক্তি আমরা দেখলাম, তাদের যে ক্ষমতা আমরা দেখলাম, তাদের মধ্যে যে গণ সার্বভৌমত্ব কায়েমের আমরা যে স্পৃহা দেখলাম, সেই স্পৃহাকে নস্যাৎ করা হয়েছে আইনের নামে, সংবিধানের নামে, শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান কায়েম করে। তাহলে আজ পর্যন্ত আপনাদের মধ্যে, তরুণদের মধ্যে এই হুঁশ নাই কেন? আপনাদেরকে তো মোকাবেলা করতে হবে। এখন আপনাদেরকে ফাঁসিতে ঝুলাবার প্রক্রিয়া চলছে। যদি নির্বাচন হয় এবং নির্বাচনের পরে এই সংবিধানের অধীনে যদি সরকার গঠিত হয়, তাহলে সেই সরকার তো আপনাদের বিচার করবে। আপনাদের যে জুলাই ঘোষণাপত্র শুনলাম, সেখানে পরিষ্কার বলা আছে আপনাদেরকে আইনি সাহায্য দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। এবং আপনাদের হুঁশ নাই, আপনাদের ইলেকশন আসছে সামনে। কারণ ডাকসুর ইলেকশন স্থির করবে সাংবিধানিক প্রতিবিপ্লবের কাল পর্ব আপনারা অতিক্রম করতে পারবেন কিনা, এটার মীমাংসা করতে পারবেন কিনা। আপনারাই দাবি করেছেন যে চুপবুকে যেতে হবে, শেখ হাসিনার সংবিধান বাতিল করতে হবে। এটা আপনারা করতে পারবেন কিনা তার কিন্তু নির্ধারিত হবে আগামী ডাকসু ইলেকশনে। কেন? কারণ এখনো বাংলাদেশের রাজনীতির কেন্দ্রভূমি, হৃৎপিণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের রাজনীতির সেই হৃৎপিণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই হৃৎপিণ্ডকে সক্রিয় করবার যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে, সেটা হলো আগামী ডাকসু নির্বাচন। তবে যারা গণ অভ্যুত্থানের শক্তি, তাদের প্রথম উচিত হবে নিজেদের মধ্যে বোঝাপড়া শেষ করা, যে আমরা একসঙ্গে গণ অভ্যুত্থান করেছি, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। এটা ছাত্র তরুণ সৈনিকদের গণ অভ্যুত্থান ছিল। আমাদের মধ্যে যে মতবাদী বিভেদ তৈরি করা হচ্ছে, এই মতবাদী বিভেদের ঊর্ধ্বে উঠে সাংবিধানিক প্রতিবিপ্লব আমরা কি করে মোকাবেলা করব এবং একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার কায়েম করব, এটা হবে সবচেয়ে প্রধান কেন্দ্রীয় তর্ক বিতর্কের বিষয়। আমাদের রণকৌশল কী হবে, আমাদের রণনীতি কী হবে, এবং আমাদের যে বিভিন্ন মত আছে, আমাদের মধ্যে বামপন্থীরা আছেন, আমাদের মধ্যে শিবির আছে, ইসলামপন্থী দল আছে, আমাদের মধ্যে মধ্যপন্থা আছে, অনেক রকম বিভিন্ন দল থাকতে পারে, লিবারেলরা আছে, কিন্তু সকলে মিলে একটা তো ব্যাপারে আমরা একমত হতেই হবে যে আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করতে চাই। সে নতুন করে গঠন করবার ভিত্তি খুব সোজা, গণ সার্বভৌমত্ব। 69-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না, কারণ তার কোনো অনুমতি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের তার যে শান্তি শৃঙ্খলা রক্ষার বাহিনী আছে, তার নিজস্ব যে পাহারাদারি আছে, এর বাইরে রাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের বা রাষ্ট্রের পুলিশ বাহিনীর, রাষ্ট্রের ভিন্ন কোনো বাহিনীর এই ক্যাম্পাসে প্রবেশেরও কোনো অধিকার ছিল না। এখন যে কেউ ঢুকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই অনিরাপদ। ফলে তার যে
এই যে সে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্ট্যাচুটরি বডি, তার মানে রাষ্ট্র থেকে সে স্বাধীন এবং সেটা পরিচালিত করবে কারা? এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, যারা শিক্ষক, তারাই এটাকে পরিচালিত করবে। বাইরের কোনো রাজনৈতিক দল, বাইরের কোনো আমলা, বাইরের কোনো প্রকার রাষ্ট্রীয় হস্তক্ষেপ এখানে পড়বে না, কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র একটা আইন করে দিতে পারে, বরঞ্চ কি করে সে চলবে, কিন্তু পরিচালনা বিধি এবং পরিচালনার ক্ষেত্রে একান্তই ছাত্র শিক্ষকদের সুন্দর সম্পর্কের ভিত্তিতে স্বাধীনভাবে এই প্রতিষ্ঠান চলবে। এটাকে বলে গণসার্বভৌমত্ব। আর গণসার্বভৌমত্ব আর কি মানে? এর মানে হচ্ছে এই আমাদের গবেষণা করবার যে আমাদের যে স্পৃহা, আমাদের গবেষণা করবার যে ক্ষমতা, এই ক্ষমতা বৃদ্ধি। আপনারা আমাকে বলছেন যে আপনাদের গবেষণা করবার টাকা নাই, আমি একমত। সত্যি সত্যি আমাদের অত্যন্ত অপ্রতুল, কিন্তু যখন অপ্রতুল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যত গবেষণার জন্য যখন কোনো টাকা ছিল না, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ সারা দুনিয়াতে 1 নম্বর ছিল। এখান থেকে সত্যেন বোস এসেছিল। এখানে বসেই চিঠির যে কাগজ, চিঠি লেখে, চিঠির কাগজের উল্টো দিকে বসে তিনি আইনস্টাইনের ফর্মুলা সংশোধন করেছেন। কোথায়? সে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ইতিহাস বিভাগ সারা পৃথিবীতে বিখ্যাত ছিল, এক নামে চিন্ত। এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে অর্থনীতি বিভাগ থেকে পাশ করাটা গর্বের ছিল, কারণ তারা অর্থনীতি জানত। আর আমরা কি দেখলাম? পিওর ইকোনমিক্স, পলিটিক্যাল ইকোনমি বা অর্থনীতি শাস্ত্রে পড়বার এতই দুর্বল যে ছাত্ররা কি পড়ে? ছাত্ররা পড়ে MBA। ইকোনমিক্স বিভাগ দুর্বল, সবচেয়ে শক্তিশালী বিভাগ MBA। MBA মানে কি? সুটটাই পরে কোম্পানিগুলোর কাছে নিজেকে বিক্রি করা, গোলামদের কারবার। কারা MBA পড়ে? তারা কোম্পানিতে যায়, CEO হবে। তারা একটা রাষ্ট্রকে, একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবার জন্য যে শিক্ষা দরকার, তার যে গবেষণা দরকার, এটা করবার তার কোনো ইচ্ছা নাই, তার কোনো কমিটমেন্ট নাই। আপনারা কি সারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান না? আপনারা কি শেখ হাসিনার ভূত এই কাঁধে নিয়ে বেড়াবেন? এর চেয়ে তো লজ্জাজনক কিছু হতে পারে না। আপনারা 5ই আগস্টে গণঅভ্যুত্থান করেছেন আর শেখ হাসিনার ভূত বহন করে বেড়াচ্ছেন, এর চেয়ে লজ্জার কি হতে পারে বলেন? একটা সরকার গঠন করেছেন, এই সরকার কি সরকার? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। সেনাবাহিনী কালকে যদি বলে এই সরকারকে আমরা সমর্থন করি না, তারপর দিন এই সরকার পড়ে যাবে। এটাই করেছেন আপনারা। এরপর আপনাদের কোনো খবর নেই। নির্বাচনের পরে কোথায় যাবেন কোনো খবর নেই আপনাদের। এটা তো বিস্ময়কর ব্যাপার। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়টা হয় জ্ঞানের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র, এবং এখনো পর্যন্ত তরুণদের মাথায় এই সহজ সরল সত্যটা প্রবেশ করে নাই যে বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে রাষ্ট্র গঠনের প্রশ্ন সরাসরি জড়িত। আপনি যতটুকু চিন্তা করতে পারেন ততটুকু পরিমাণ রাষ্ট্রের রূপান্তর আপনি ঘটাতে পারবেন। আপনার বুদ্ধিবৃত্তিক স্তর যতটুকু, দেশের তরুণদের মধ্যে তার চিন্তার স্তর যতটুকু, ততটুকু বাংলাদেশ আমরা বানাতে পারবো। আর যদি আপনারা পশ্চাৎপদ থাকেন, আর সিরাজ আলম খানের মতো ওই যে কি বলে আভ্যন্তরীণ গোলামি, আভ্যন্তরীণ পরাধীনতা, এখনো চামড়া বাদামি হওয়া সত্ত্বেও এখনো নিজেদেরকে যারা ইংরেজ ভাবেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। এত বড় ঘটনা ঘটার পরে আপনারা কি করে বসে থাকতে পারেন?